আচ্ছা, আমরা ক্লাসে যাই। যে আমরা দুইটি বিষয় আলোচনার কথা বলেছিলাম, একটি হচ্ছে বাক্যে পদ সংস্থাপনার ক্রম বা এটির আরেক নাম পদক্রম। আরেকটি বিষয় হচ্ছে প্রতিবেদন। ডান পাশে দেখা যাচ্ছে? স্যার ডান পাশে দেখা যাচ্ছে না, পদ সংস্থাপনার পরে। স্যার আচ্ছা, একটু এটা ঠিক, ক্যামেরাটা যদি সরাতেন। একটু ঠিক, হ্যাঁ ঠিক করে নিচ্ছে। ওকে স্যার। এবার কি দেখা যায়? স্যার আরেকটু। আচ্ছা, এখন দেখা স্যার এখন যাচ্ছে? ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা দুটো বিষয় দেখবো, একটি বাক্যের পদ সংস্থাপনা ক্রম বা পদক্রম, আর একটি আছে আমাদের প্রতিবেদন। এই বিষয়টি খুবই ছোট, পদক্রম মাত্র 5 থেকে 6টা লাইন আমাদের মুখস্থ রাখলে বা মনে রাখলে এটির অ্যান্সার পাওয়া যাবে। আর এটা একটু বড়, কিন্তু যেহেতু আমরা ক্লাস 9-এ পড়েছি, আমার মনে হয় আমরা এখানে একটু দেখে নিলে সমস্যা হবে না। কিছু অংশ আমরা বোর্ডে দেখব, কিছু অংশ আমরা স্লাইডে দেখব। শুরুতেই আমি পদ সংস্থাপনা ক্রম এটা একটু বোর্ডে দেখে নিব। আমাদের অধ্যায়ের নামকরণ হচ্ছে বাক্যে পদ সংস্থাপনার ক্রম। বাক্য কি আমাদের মনে আছে? যে বাক্য বলতে আমরা যে বাক্যের শ্রেণীবিভাগ যে চ্যাপ্টার পড়েছিলাম, ওখানে বড় একটি সংজ্ঞা ছিল যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে সেটি বাক্য। আর আরেকটু ছোট করে আমরা যেগুলো বিগত ক্লাসে শিখেছি, যে কতগুলো পদ একত্রে বসে যখন একটি ভাব প্রকাশ করে তখন সেটি বাক্য হয়। তো যাই হোক, আমরা বাক্যের সংজ্ঞা যাব না, আমরা চলে আসি আসলে যে বাক্যে পদ সংস্থাপনা ক্রম এই শব্দটির মিনিং হচ্ছে বাক্যের মধ্যে কোন পদগুলি কোথায় বসবে। ইংলিশ সেন্টেন্সের একটি গঠন আছে, বাংলা বাক্যের একটি আলাদা রকম গঠন আছে। যেমন আমরা যদি একটা বাক্য বলি যে আমি বই পড়ি, একটি বাক্য। আমি এখানে কর্তা, বই এখানে কর্ম, পড়ি এখানে ক্রিয়া। বাংলা বাক্যের গঠনে বাক্যের শুরুতেই কর্তা থাকে, তারপর কর্ম থাকে, তারপর ক্রিয়া থাকে। তারপর মনে রাখবো যে বাংলা বাক্যের গঠন শুরুতে কর্তা, কর্ম, ক্রিয়া। ইংরেজিতে কিন্তু একটু পরিবর্তন আছে, এটিকে আরেকটু সহজে মনে রাখা যায় যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এস ও ভি, এই তিনটা লেটার মনে রাখলে আমরা বাংলা বাক্যের গঠন মনে থাকবে যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এটি হচ্ছে বাংলা বাক্যের গঠন। আর ইংরেজি হলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এরকম হতো। তাহলে আমরা যেটি জেনে নিলাম যে বাংলা বাক্যে কর্তা, কর্ম, ক্রিয়া এভাবে বসে। আচ্ছা, বাক্যের চ্যাপ্টার যখন পড়েছিলাম তখন আরেকটা বিষয় আমরা দেখেছিলাম যে একটা বাক্যের কয়টা অংশ থাকে। একটা বাক্যের দুইটা অংশ থাকে। একটিকে বলা হয় উদ্দেশ্য, আর একটিকে বলা হয় বিধেয়। যে প্রত্যেকটা বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য আর বিধেয়। তাহলে বাক্যের শুরুতে কি থাকে? উদ্দেশ্য থাকে। বিধেয় কোথায় থাকে? পরে থাকে। এগুলো শ্রেণী বিভাগে কিন্তু আমরা পড়েছিলাম, মনে আছে কিনা জানি না। উদ্দেশ্য আছে কত প্রকার? কেউ বলতে পারবে? হ্যাঁ, উদ্দেশ্য দুই প্রকার। একটি হচ্ছে এরকম যে আমি, এরকম একটা পদ নিয়ে উদ্দেশ্য হলে এটাকে বলা হয় সরল উদ্দেশ্য। আর যদি অনেকগুলো পদ নিয়ে উদ্দেশ্য হতো সেটিকে সম্প্রসারিত উদ্দেশ্য বলা হতো। অনুরূপভাবে বিধেয় আছে দুই প্রকার, ছোট হলে বা একটা পদ নিয়ে হলে সরল, অনেকগুলো নিয়ে হলে সম্প্রসারিত। তো পদক্রমে বলা হয়েছে যে বাক্যের শুরুতেই সম্প্রসারক সহ উদ্দেশ্য বসবে আর পরে বিধেয় বসে। যাই হোক, এগুলো একদম সহজ সহজ আলোচনা যে কর্তা, কর্ম, ক্রিয়া এভাবে বাক্যের গঠনটা হয়। শুরুতে উদ্দেশ্য বসে, বিধেয় পরে বসে। এবারে কতগুলো বিষয় আমাদের মনে রাখার, সেখানে আমরা যাচ্ছি। তোমরা একটু খাতা কলম নাও, লিখতে পারো।
এটি গুরুত্বপূর্ণ। এবার যেটি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অসমাপিকা কারক বিভক্তিযুক্ত পদ। এই একটা লাইনের মধ্যে দুইটা এমসিকিউ আছে, কারক বিভক্তিযুক্ত পদ এবং অসমাপিকা অসমাপিকা ক্রিয়া, এই দুইটা বিশেষণের আগে বসে। যাদের বই আছে বইতে একটু দেখতে পারো যে কারক বিভক্তিযুক্ত পদ এবং অসমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে, বিশেষণের আগে। আমাদের বইয়ের একটা উদাহরণ আছে যে লোকটি ব্যবহারে খুব ভদ্র। এইখানে আমরা যদি দেখি এই বাক্যে কারক বিভক্তিযুক্ত পদ হচ্ছে ব্যবহারে, কোথায় বসেছে, খুব ভদ্র। ভদ্রটা বিশেষণ, এটি দেখবে যে বিশেষণের আগে বসেছে। যদি আমরা এটাকে বলি যে ব্যবহারে, এটি কোন কারকে কোন বিভক্তি? কারক কি মনে আছে আমাদের? কেউ তো কোনো কথা বলছো না। স্যার ষষ্ঠম। লোকটি ব্যবহারে খুব ভদ্র। স্যার দ্বিতীয় বিভক্তি। আচ্ছা, বিভক্তি মানলাম, কেরে থাকলে দ্বিতীয় হয়, কিন্তু কোন কারক হবে? একজন লোককে ব্যবহার দিয়ে আলাদা করা হয়েছে, সে ভদ্র কি অভদ্র? আমাদের আরেকটা উদাহরণ মনে আছে কিনা দেখো তো, যে লোকটা জাতিতে বৈষ্ণব, মনে আছে? আমরা যখন করণ কারক পড়েছিলাম তখন এই লাইনটা পেয়েছিলাম, লোকটা জাতিতে বৈষ্ণব। এখানে লোকটা ব্যবহারে খুব ভদ্র। তা জাতিতে বৈষ্ণব যদি করণ কারক হয়, জাতি দিয়ে লোকটাকে আলাদা করা হয়েছিল, তাহলে এখানে ব্যবহার দিয়ে লোকটাকে আলাদা করা হচ্ছে, তাহলে এটিও করণে দ্বিতীয়া। কারক বিভক্তিযুক্ত পদ হচ্ছে এটি। এটি কোথায় বসেছে? বিশেষণের আগে। আচ্ছা, আরেকটি উদাহরণ আছে বইতে, যে রাজশাহীর, দেখা যাচ্ছে কি বোর্ডে, আম খেতে চমৎকার। রাজশাহীর আম খেতে চমৎকার, এই বাক্যের মধ্যে অসমাপিকা ক্রিয়াপদ কোনটা? রাজশাহীর আম খেতে চমৎকার, এখানে অসমাপিকা ক্রিয়াপদ কোনটা? স্যার খেতে। খেতে। আর চমৎকার কি বিশেষণ? খেতে অসমাপিকা ক্রিয়াপদটি কোথায় বসেছে? বিশেষণের আগে বসেছে। বলো। প্রশ্ন করছে কে যেন, বলো, কোশ্চেন বলো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে খেতে অসমাপিকা ক্রিয়াপদটি বিশেষণের আগে বসেছে। এই দুইটা জিনিস, একটা হচ্ছে কারক বিভক্তিযুক্ত পদ আর অসমাপিকা ক্রিয়াপদ, এগুলো বিশেষণের আগে বসে। অনেক সময় এই আগে শব্দটি থাকে না, দেওয়া থাকে পূর্বে, তখন কিন্তু আমাদের কনফিউশন লাগে। এই আগে এবং পূর্বে এই দুইটা একই মিনিং, আমরা মনে রাখবো যে আগে এবং পূর্বে একই জিনিস। কেউ একজন মাইক্রোফোন অন করেছো, এটা অফ করো। স্যার আপনি হ্যাঁ। কিছুক্ষণ আগে বললেন যে ব্যবহারে পদটিতে করণে দ্বিতীয়া ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে তো আমরা এ বিভক্তি দেখতে পাচ্ছি, ব্যবহার এ। ব্যবহারে সপ্তমী, ষষ্ঠী বিভক্তি হওয়ার কথা। ষষ্ঠী না, ব্যবহার এ, এটা ভুল হয়েছে, এটি সপ্তমী বিভক্তি হবে। ও সরি, হ্যাঁ স্যার, সপ্তমী বিভক্তি হওয়ার কথা। হ্যাঁ, ব্যবহার, এটা রে না, ব্যবহার হচ্ছে মূল শব্দ, এর সঙ্গে একটা এ আছে। হ্যাঁ, তাহলে তো সপ্তমী বিভক্তি হওয়ার এটা কথা। সপ্তমী বিভক্তি, করণের সপ্তমী। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ধন্যবাদ তোমাকে।
আচ্ছা, আমরা পরেরটা যাচ্ছি। তাহলে এটি আমরা জেনে নিলাম, এই দুইটা এমসিকিউ। দেখো, কেউ একজন মাইক অন করে শব্দ করছো মাইক্রোফোন দিয়ে, যদি শব্দ করো তাহলে কিন্তু আমার ডিলিট করে দিতে বাধ্য হতে হবে। এগুলো কিন্তু তোমাদের মেয়েদের সেকশনে ক্লাসে পড়ানো হয়েছে, পুরো বই শেষ হয়েছে। ছেলেদের সেকশনে হয়তো একটু একটু বাকি ছিল, সেখানে আমরা যাচ্ছি। আচ্ছা, এবার দেখো, ছেলেটি ভালো, তারপর কামাল খুব সৎ। ভালো এখানে বিশেষণ, এটিও বিশেষণ, যদিও আমরা এটাকে বিশেষণের বিশেষণ বলতে পারি। তা আমরা বাক্য দিয়ে যদি দেখি, এটি হচ্ছে উদ্দেশ্য। পরের অংশ আছে বিধেয়, এটি বিশেষ্য পদ। বইতে একটি নিয়ম বলা হয়েছে, বিধেয় বিশেষণ বিশেষ্যের পরে বসে। বিধেয় তখনই হবে যখন কোনো কিছু পরে থাকবে, তখন সেটাকে আমরা বলবো বিধেয়। আর বিধেয়টা যদি বিশেষণ হয় আর তার আগে যদি বিশেষ্য থাকে, যে বিধেয় বিশেষণ সবসময় বিশেষ্যের পরে বসে। এই একটা লাইন আমাদের মনে রাখা, আমরা বইতে দাগিয়ে নিব পরে। এটি গেল একটা, যে বিধেয় বিশেষণ বিশেষ্যের পরে বসে। এখন বিধেয় বিশেষণ কিভাবে চিনব? বিশেষ্যের পরে কোনো বিশেষণ থাকলে ওটিকে আমরা বলবো বিধেয় বিশেষণ। সহজ কথায়, যে বিশেষ্যের পরে কোনো বিশেষণ আসলে সেটিকে আমরা বলবো বিধেয় বিশেষণ। কোথায় বসে? বিশেষ্যের পরে বসে। আচ্ছা, এটা গেল। আমাদের কোনো প্রশ্ন থাকলে বলুন। আচ্ছা, একটা নিয়ম আছে যে বহু পদময় বিশেষণ বিশেষ্যের পূর্বে বসে, পূর্বে বা আগে বসে। এখন বহুপদময় বিশেষণ জিনিসটা কি? বহুপদময় বিশেষণ আমরা তাকেই বলবো যখন অনেকগুলো বিশেষণ পদ কোনো বিশেষ্যের আগে বসে, সেটিকে বহুপদময় বিশেষণ বলে। বইতে একটা উদাহরণ আছে, আমরা ওটা না গিয়ে, যেমন বললাম যে ধরে নাও একটা বাক্য আমরা লিখছি, শেষ করতে দিই, তারপরে বাক্যের মিনিংটা দেখি। মনে করো একটা জনসভা হচ্ছে, সেখানে প্রধান অতিথি আব্দুল করিম। আব্দুল করিম যখন মঞ্চে আসবে, আমরা বিভিন্ন জনসভায় দেখবা যখন প্রধান অতিথি বা সবচেয়ে বড় নেতা যিনি মঞ্চে আসে, তখন তার শুধু নাম বলা হয় না, নামের আগে এরকম যোগ করা হয় গরিবের বন্ধু, জনদরদি, সমাজ সেবক, বিশিষ্ট শিল্পপতি, গণমানুষের কণ্ঠস্বর। যতগুলি যোগ করা হচ্ছে সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ বা বিশেষণ। বিশেষণ বলে লাস্টে এসে তার নামটি বলা হয়। এই নিয়মটিতে বলা হয়েছে যে বহুপদময় বিশেষণ। বিশেষণে যদি অনেকগুলো পদ থাকে, সেগুলি সাধারণত এই বিশেষ্য পদের আগে বসে। আব্দুল করিমটা বিশেষ্য, তার আগে বসেছে এই পদগুলি। এখানে কোনো প্রশ্ন আছে? বহুপদময় বিশেষণ বিষয়টি বুঝতে পেরেছো? যখন অনেকগুলো বিশেষণ পদ কোনো বিশেষ্যের আগে বসে, সেটাকে বলা হয় বহুপদময় বিশেষণ। আচ্ছা, এবার আমাদের না এর ব্যবহার। না একটি অব্যয়, নেতিবাচক।
এটা কোথায় কোথায় বসে? এক নম্বরে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়ার পরে বসে। আচ্ছা, না সমাপিকা ক্রিয়ার পরে বসে কিভাবে? যেমন দেখো যে আমি বাড়ি যাব না, এখানে যাবটা সমাপিকা ক্রিয়া। দুই নম্বর নিয়মে বলেছে না অসমাপিকা ক্রিয়ার পূর্বে বসে। অসমাপিকা ক্রিয়ার পূর্বে বসে বা আগে বসে। প্রথমত সমাপিকা ক্রিয়ার পরে আর অসমাপিকা ক্রিয়ার পূর্বে। সেটি কেমন? যেমন বলা হলো যে আমি বাড়ি না গিয়ে পড়তে যাব। এটি একটি বাক্য। দেখো এখানে না বসেছে, এখানে দুইটা অসমাপিকা আছে, একটা গিয়ে একটা পড়তে। নাটা কোথায় বসেছে? সবগুলো অসমাপিকা ক্রিয়া আগে বসেছে। তাহলে না এই অব্যয়টি বা নেতিবাচক অব্যয়টি সমাপিকা ক্রিয়ার পরে বসে আর অসমাপিকা ক্রিয়ার পূর্বে বা আগে বসে। এটি আমরা দেখলাম। আচ্ছা, এগুলোরও দু একটা ব্যতিক্রম আছে, যে কোনো কোনো সময় আবার এই সমাপিকা ক্রিয়ার আগেও বসতে পারে। বইতে আমরা দেখে নিব। আচ্ছা, এরপরে আছে 3 নম্বরে অনেক সময় এই না অব্যয় নেতিবাচকতা বোঝায় না। 3 নম্বরে যদি আমরা দেখি, আচ্ছা এটার আগে আরেকটা বিষয় উল্লেখ করেছে, সেটা আমরা দেখে আসি। যদি দিয়ে বাক্য আরম্ভ হলে না সমাপিকা ক্রিয়ার আগে বসে। অর্থাৎ নরমালি না সমাপিকা ক্রিয়ার পরে বসে, কিন্তু বাক্যের শুরুতেই যদি থাকে, ইংলিশে যেটা ইফ, যদি দিয়ে বাক্য আরম্ভ হলে নাটা সমাপিকা ক্রিয়ার পূর্বে বসে। যেমন বলি যে তুমি যদি, বা তুমিটা পরে লিখি, যদি তুমি না যাও। দেখো যদি তুমি না যাও তবে আমি যাব, ধরে নাও বাক্যটি এরকম। এই যদি তুমি না যাও, যাওটা সমাপিকা ক্রিয়া, এর আগে বসেছে। নরমালি নিয়ম অনুযায়ী না অব্যয় সমাপিকা ক্রিয়ার পরে বসার কথা, কিন্তু একটা কন্ডিশন উল্লেখ করা হয়েছে যে যদি দিয়ে বাক্য আরম্ভ হলে না সমাপিকা ক্রিয়ার পূর্বে বসে। সাধারণত পরে বসে, কিন্তু এই যদি থাকলেই কেবল পূর্বে বসবে। আচ্ছা, এটি গেল। এরপরে দেখো যে আগে উদাহরণ দেখি। তুমি যাবে না আমি যাব। এখানে যদি আমরা দেখি তুমি যাবে না আমি যাব, এইখানে না নেতিবাচকতা বা নেগেটিভ অর্থ বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে? বিকল্প বোঝাচ্ছে। একজনের বিকল্প, যে হয় তুমি যাবে না আমি যাব, না হলে আমি যাব। তাহলে না সবসময় এভাবেও কিন্তু প্রশ্ন আসে, তুমি যাবে না আমি যাব। বইতে উদাহরণটা আছে। এখানে না কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিকল্প অর্থে। আচ্ছা, তারপরে আমরা দেখব লাস্টে যেটা আছে, আরেকটা গান গাও না ভাই। ভাইকে গান গাইতে অনুরোধ করা হচ্ছে। এইখানে না কিন্তু নিষেধ করা হচ্ছে না বা কোনো নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়নি। তাহলে না এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অনুরোধে।
তাহলে আমরা এই নায়ের এই 5টা বিষয় আমরা মনে রাখবো। এক হচ্ছে না সমাপিকা ক্রিয়ার পরে বসে, অসমাপিকা ক্রিয়ার পূর্বে বসে, যদি দিয়ে বাক্য আরম্ভ হলে সমাপিকা ক্রিয়ার আগে বসে, আর বিকল্প অর্থ না বসতে পারে, অনুরোধ বোঝাতেও না বসতে পারে। এই হচ্ছে আমাদের ছোট্ট এই চ্যাপ্টার। এখান থেকে এসএসসি পরীক্ষায় একটা প্রশ্ন বরাবরই এসে থাকে, মাত্র হাফ পেজ বলা যায় এই চ্যাপ্টার, কিন্তু পরীক্ষায় প্রশ্ন একটা পাবে। আর অনেকে আমি দেখতে পাচ্ছি যারা ক্লাসে মনোযোগ না দিয়ে মানে মেসেজ লেখাতে মনোযোগ দিয়েছো, ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, এখন আমরা একটু প্রেজেন্টেশনে যাচ্ছি এবং এই চ্যাপ্টারে বইতে কোন কোন লাইনগুলো দাগানো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু বই বের করো। দেখো যে যে লাইনগুলো দাগানোর আছে দেখা যাচ্ছে, একটু বই বের করে কলম নিয়ে দাগিয়ে নাও। আমি আশা করি তোমরা যেহেতু ক্লাস 10 এতদিনে এগুলো কয়েকবার করে দাগানো হয়েছে। তারপরে যদি কারো বইতে দাগানো না থাকে এই পেজগুলো দেখে দাগিয়ে নাও। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আর কোনো প্রশ্ন থাকলে বলো, আমার এই প্রেজেন্টেশনের সময় কিন্তু বোর্ড দেখা যাবে, বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে সেটি। আমার মনে হয় এই পেজ দাগানো হয়েছে তোমাদের, একটু বড় করে দিই। স্যার একটা মিনিট। হ্যাঁ আচ্ছা, আর একটু ভালো করে দেখা যাবে, একটু বড় করে দিচ্ছে। এই স্যার কত নম্বর পেজ? একদম বইয়ের লাস্ট পেজ, ব্যাকরণ বইয়ের শেষ চ্যাপ্টার এটি। এবং যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে তোমরা ওইগুলোতে স্টার চিহ্ন দিও। এইগুলোই মূলত এই লাইনগুলো দিয়েই পরীক্ষায় প্রশ্ন আসে। যদি টেস্ট পেপার দেখে থাকো তাহলে দেখবা যে এখান থেকে একটা প্রশ্ন থাকে এবং এই পেজ থেকেই প্রশ্নটা থাকে। এই 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটার মধ্যেই বেশি থাকে কোশ্চেনটা। আচ্ছা, আমরা পরের পেজে স্যার যাচ্ছি। 5 নাম্বার কি ইম্পর্টেন্ট না? স্যার 5 নাম্বার কি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ না? না। এটি বাংলা বাক্যের গঠন দেওয়া আছে, প্রথমে কর্তা, পরে কর্ম, শেষে ক্রিয়াপদ। এটা আমরা আলোচনা করেছি, খুব বেশি গুরুত্বপূর্ণ না। আর এই যে এটা যে পদ সংস্থাপনার ক্রমের আরেক নাম কি? পদক্রম। এটাও মাঝে মাঝে আসে। তবে 2 এবং 3 এটাকে বেশি গুরুত্ব দিবে। আর পরের পেজে যাই। জি স্যার। এখানে এসে এই যে দুইটা লাস্টের দুইটা লাইন, বিকল্প অর্থে আর অনুরোধে নায়ের ব্যবহার, এই দুইটা লাইন থেকে মাঝে মাঝে আসে। বিশেষ করে এই আরেকটা গান গাও না ভাই, এটা এই এক্সাম্পলটা আসে যেখানে না কোন অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, প্রশ্নগুলো কি স্যার তোমাদের? আপনি ওখানে কাটা চিহ্ন কেন দিয়েছেন? কাটা না, ওটা স্টার চিহ্ন দিতে গিয়ে এরকম হয়ে গেছে। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা চলে যাচ্ছি এবার প্রতিবেদনে। এবং প্রতিবেদনটা আমরা পুরোটাই প্রেজেন্টেশনে দেখব এবং সমস্যা হলে আমরা বোর্ডে দেখব। আর আরেকটা হলো, যদি বাই চান্স কেউ কিছু মিস করে যাও এখানে দেখতে, এই ক্লাসের ভিডিও লিংক আমাদের গ্রুপে দেওয়া হবে ক্লাস শেষে, ওখান থেকে আবার একটু দেখে নিও। দেখো যে আমরা প্রতিবেদন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে প্রতিবেদন কি। যদি এরকম প্রশ্ন কখনোই আসে না, আমাদের সরাসরি প্রতিবেদনটাই লিখতে হয়। তারপরে আমাদের জানার জন্য ইংলিশে যেটিকে বলা হয় রিপোর্ট রাইটিং, বাংলায় আমরা বলি প্রতিবেদন। প্রতিবেদনটা আসলে কেমন হয়? যে কোনো ঘটনা, বিষয় বা কোনো সমস্যা সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ
সিদ্ধান্ত গ্রহণ ও ফলাফল বিশ্লেষণ শেষে যথাযথ কর্তৃপক্ষের নিকট যে বিবরণ পেশ করা হয় তাই মূলত প্রতিবেদন। অর্থাৎ একটা বিষয় সম্পর্কে জেনে বুঝে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত জানানো, এটাই মূলত প্রতিবেদন। প্রতিবেদন অনেক প্রকারের আছে, কিন্তু আমাদের স্কুল লেভেলে আমরা মূলত 2 প্রকার প্রতিবেদন পড়ে থাকি এবং এর মধ্যে পরীক্ষায় আসে। একটি আছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আরেকটি আছে সংবাদ প্রতিবেদন। তো আমরা দুটোই দেখব। প্রথমে আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা দেখব। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনগুলো মূলত কি নিয়ে লেখা হয় বা কেমন হয়? দেখো যে কোনো প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ কর্মকাণ্ড বা বিষয় সম্পর্কে প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষ বরাবর লিখিত প্রতিবেদনই প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আভ্যন্তরীণ মানে ইন্টারনাল, যেমন মনে করো আমাদের নূর মোহাম্মদ কলেজ, এখানে নানা রকম অনুষ্ঠান হয়। এখানে বিজয় দিবস, স্বাধীনতা দিবস বা শিশু দিবস, নানা রকম দিবস থাকে। প্রতিষ্ঠানের লাইব্রেরি আছে, ক্যান্টিন আছে, নানা রকম বিষয় আছে। এর যে কোনো একটি বিষয় নিয়ে যখন আমরা সেটি জরিপ করে বা দেখে বা সে বিষয় সম্পর্কে জেনে প্রতিষ্ঠান প্রধানকে আমরা রিপোর্ট আকারে পেশ করি, তখন সেটি হয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এখন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার ক্ষেত্রে আমাদের কতগুলো ধাপ বা স্টেপ মেনটেন করতে হয়, সেগুলিতে আমরা যাচ্ছি। তোমরা খাতা কলম নিতে পারো। কি কি থাকে বা কিসের পরে কি আসে, কোন সিকোয়েন্স অনুযায়ী লিখতে হয়, সেটি আমরা দেখব। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে গিয়ে আমাদের শুরুতেই থাকে একটি তারিখ। এখন তারিখটা এই পরামর্শটার আগেও দেওয়া হয়েছে, কিন্তু খুব একটা কাজে লাগে না। মনে করো আজকে 9 তারিখ, 9/6/2020। আবার এভাবেও লেখা যায় 9 জুন 2020। আমরা তারিখ লেখার সময় এই ফরম্যাটটা ফলো করব, কারণ নিচে আমরা সব বাংলা ওয়ার্ডে লিখবো, তো সংখ্যায় না লিখে এভাবে লিখলে নিচের অংশের সাথে দেখতে সুন্দর দেখায়। তুমি যদি এরকম লিখো কাটা যাবে না, কিন্তু সৌন্দর্যের একটা বিষয় আছে। তা তারিখ লেখার সময় আমরা মাসের নামটা বাংলা কথায় লিখবো, আমরা দেখাবো। আচ্ছা, 1 নম্বরে থাকে তারিখ, 2 নম্বরে থাকে বরাবর বা কর্তৃপক্ষের নাম ও ঠিকানা, অর্থাৎ কার বরাবর আমি প্রতিবেদনটা লিখছি। প্রতিষ্ঠান প্রধান, আমরা যেহেতু স্কুল লেভেলে, স্কুলের প্রধান শিক্ষক বরাবর লিখতে হয়। আমাদের কলেজে অধ্যক্ষ, কিন্তু তুমি যখন এসএসসি পরীক্ষা দিবে তখন কিন্তু অধ্যক্ষ দিয়ে লিখবে না, ওখানে কিন্তু প্রধান শিক্ষক বরাবর লিখতে হয়। আমরা প্যাটার্নের পুরো প্রতিবেদনটা দেখাবো। 3 নম্বরে আছে বিষয়। অ্যাপ্লিকেশন লেখার সময় যেমন একটি বিষয় থাকে, ধরে নাও যে তোমাকে প্রতিষ্ঠানের স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে প্রধান শিক্ষক একটি প্রতিবেদন লিখতে বলেছে, তাই বিষয় লিখতে হয় যে প্রতিষ্ঠানের স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে প্রতিবেদন। আচ্ছা, 4 নম্বরে থাকে, প্রত্যেকটাই কিন্তু এক একটা অনুচ্ছেদ বা প্যারা হবে, প্রত্যেকটার মাঝে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ থাকবে। বিষয়ের পরে আছে সূত্র, এটি হচ্ছে প্রতিবেদনের নতুন একটি বিষয়। অর্থাৎ তারিখ আমরা জানি, দরখাস্তে পড়েছি, লিখেছি, তারপরে কর্তৃপক্ষের বরাবর এই অংশটাও আমরা জানি, বিষয়ও জানি। সূত্রটা প্রতিবেদনের একটু নতুন সংযোজন। সম্বোধন বা জনাবের অংশ, সূত্রের পরেই দরখাস্তের মতোই জনাব দিয়ে সম্বোধন করে একটা ছোট অংশ থাকে। শিরোনাম, প্রতিবেদনের যে হেডলাইন সেটির কথা বলা হচ্ছে, জনাবের অংশ শেষ হলে শিরোনাম আসবে। 7 নম্বরে আছে সূচনা অংশ। শিরোনামে হয়তো আমরা লিখেছি যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে স্বাধীনতা দিবস উদযাপিত। এরপরে 2-3 লাইন লিখতে হয় যে বরাবরের মতো এবারও আমাদের কলেজে যথাযথ মর্যাদা বা নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছি বা পালিত হয়েছে। এটাই হচ্ছে সূচনা অংশ। এরপরে থাকে মূল বক্তব্য, অর্থাৎ প্রতিষ্ঠানে কোনো অনুষ্ঠান হলে অনেকগুলো পার্ট থাকে। অনেক অনুষ্ঠান আছে অ্যাসেম্বলি দিয়ে শুরু হয়, দিবসগুলি, একটা আলোচনা অনুষ্ঠান থাকে, একটা কালচারাল অনুষ্ঠান থাকে, আবার সেগুলোর পুরস্কার বিতরণী থাকে, সভাপতির বক্তব্য থাকে। এই 4-5টা অংশ থাকে মূল বক্তব্যের মধ্যে, যেগুলো 3 থেকে 4টা প্যারা করে লিখতে হবে। এটাই মূলত বেশি আলোচনা করতে হয়, মূল বক্তব্য। 9 নম্বরে যেটি আছে প্রতিবেদকের নাম, ঠিকানা ইত্যাদি। অর্থাৎ মূল বক্তব্য শেষে গিয়ে যে প্রতিবেদনটি লিখছে তার নাম, প্রতিবেদনের শিরোনাম, কোথায় বসে লিখছে, কখন লিখছে,
এই বর্ণনাগুলো আমাদের দিতে হয়। তো এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের এই 9টা ধাপ বা 9টা স্টেপ মেনটেন করে লিখতে হয়। এই 9টা বিষয় যদি তোমার আমার মনে থাকে, আমরা খুব সহজেই প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে পারবো। এখন কিভাবে হবে, এই ধাপগুলো কিভাবে মেনটেন করতে হয় আমরা পরের পেজে দেখো। যেমন আমি একটা নমুনা প্রতিবেদন দেখাচ্ছি। আমরা শুরুতেই ছিল তারিখ দিয়েছি 9 জুন 2020। তারিখের পরে যেটি আসে বরাবরের অংশ, দেখো যে বরাবর প্রধান শিক্ষক, ক উচ্চ বিদ্যালয়, জিগাতলা, ঢাকা। আমি একটা ঠিকানা ব্যবহার করেছি। অনেক সময় পরীক্ষার হলে একটি সমস্যা হয়, একটা স্কুলের নাম দেওয়া থাকে, হয়তো দেওয়া থাকলো যে ফুলপুর উচ্চ বিদ্যালয়ের তুমি 10ম শ্রেণীর ছাত্র, তোমার বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন দেয়। ওই সময় অনেকে একটা প্রশ্ন করে, স্যার ফুলপুরটা কোথায়, এটা কি ঢাকাতে, না খুলনাতে, না ঢাকার বাইরে? যে কোনো একটা অ্যাড্রেস ব্যবহার করলেই হবে। যে ফুলপুর উচ্চ বিদ্যালয় ঢাকা দিলেও কোনো ক্ষতি নেই, তুমি যদি খুলনা দিয়ে লেখো তাও কোনো ক্ষতি নেই, একটা ঠিকানা দিলেই হবে। নিজের স্কুলের নাম কিন্তু ভুল করেও দেওয়া যাবে না। 3 নম্বরে থাকবে আমাদের বিষয়। স্যার বলো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো, কোশ্চেন অবশ্যই। স্যার এই যে ঠিকানাটা দেওয়া নেই, তো সেক্ষেত্রে আমি যদি ঠিকানা ইউজ না করি, যে প্রশ্নে দেওয়া নেই আমিও ইউজ করলাম না, তখন কি মার্কস কাটা যাবে? মার্কস কাটা যাবে না, একটু সৌন্দর্যগত বিষয় আছে। মনে করো বরাবর প্রধান শিক্ষক, ফুলপুর উচ্চ বিদ্যালয় এ পর্যন্ত আমি লিখে রাখলাম, বা ক উচ্চ বিদ্যালয়, জিগাতলা, ঢাকা লিখলাম না, মার্কস কাটা যাবে না। কিন্তু ঠিকানাটা দিলে কি হবে, এটা দেখতে একটু সুন্দর দেখায়, পরিপূর্ণ হয়। তুমি তোমার এলাকা, তোমার বাসা হয়তো ধানমন্ডি বা মোহাম্মদপুরে, তুমি লিখে দিলে যে ফুলপুর উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা। বা তোমার ওই সময় মোহাম্মদপুর মনে পড়ছে না, তোমার হয়তো মনে পড়লো বুড়িচং, ঢাকা দিলে তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে বরাবরের পরে যে স্টেপটি আছে সেটি হচ্ছে বিষয়। বিষয়ে দেখো যে ক উচ্চ বিদ্যালয় স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে প্রতিবেদন। ঠিক যে বিষয় নিয়ে তোমাকে লিখতে বলেছে সেটাই এখানে লিখতে হয়। যদি স্কুলের নাম থাকে স্কুলের নাম, আমি যেমন ক ব্যবহার করেছি। আচ্ছা, বিষয়ের পরে আছে সূত্র। এইটা আমাদের অনেকেরই মনে থাকে না পরীক্ষার হলে, আমরা বিষয়ের পরে জনাব দিয়ে লিখে চলে আসি। সূত্র জিনিসটা আমাদের খুব গুরুত্ব সহকারে নিতে হবে এবং লিখতে হবে। সূত্রটা অনেকেই আবার লিখে ফেলে বিষয়ের আগে, না, এটি বিষয়ের পরে হবে। এখন সূত্র লেখার ক্ষেত্রে তুমি যা মনে হয়, আমি যেমন ক খ গ দিয়েছি, তুমি যদি দাও যে 250/ক, কিছু একটা ব্যবহার করলেই হবে। তবে সহজ কিছু নেওয়াই ভালো, যে ক খ গ 2020। এখন সূত্রটা কি বোঝায়, আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সূত্র আসলে কি? মনে করো আমি যে স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে প্রতিবেদনটা লিখছি বা তুমি লিখছো, নিশ্চয়ই কেউ একজন তোমাকে একটা অর্ডার করেছে, এটা লেখার জন্য আদেশ দিয়েছে। আমার প্রধান শিক্ষকই দিক বা কোনো টিচারই দিক, যখন কোনো অফিস থেকে কোনো চিঠি আকারে আদেশ দেওয়া হয়, সেই চিঠির একটা সিরিয়াল নাম্বার থাকে, সেই সিরিয়াল নাম্বারটাকেই সূত্র বলা হয়। আচ্ছা, সূত্রের পরে আছে আমাদের এই সম্বোধন বা এই জনাবের অংশ। দেখো এই অংশটা এভাবে লিখতে হবে যে জনাব, আপনার আদেশক্রমে সূত্র নং, এখানে কিন্তু আবার ব্র্যাকেটের মধ্যে এই সূত্রটা ব্যবহার করতে হচ্ছে। জনাব যে আমাকে আদেশটা দিয়েছে তার প্রমাণই হচ্ছে এই সূত্রটা। ক উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদনটি আপনার সমীপে উপস্থাপন করা হলো, এটা জনাবের অংশ। এরপরে শিরোনাম। দেখো শিরোনামটা আমি পেজের বাম পাশেও লিখি নাই, ডান পাশেও লিখি নাই। শিরোনামটা সবসময় ঠিক পেজের মাঝখানে লিখতে হয়, এবং এটা যদি 2 লাইন হয়ে যায় তখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে যাওয়ার সময় কিছু অংশ গ্যাপ রাখতে হয়, একটা ট্যাব পরিমাণ ছেড়ে দিতে হয়, অর্থাৎ সৌন্দর্যের জন্য। আর আরো একটা কাজ করেছি, দেখো এত সময় অক্ষরগুলি যতটা ছোট ছিল, শিরোনামের ফন্টটা একটু বড় দিয়েছি এবং একটু অন্য কালারে দিয়েছি। তোমরাও যখন এই শিরোনামটি লিখবে তখন একটু বড় করে লিখবে, এটাকে ব্লু পেন দিয়ে লিখতে পারো, আন্ডারলাইন করতে পারো। কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, শিরোনামের পরে আমরা বলেছিলাম যে একটি সূচনা অংশ থাকে, এই হচ্ছে সূচনা অংশ। দেখো যে বরাবরের মতো এবারও ক উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতায় স্বাধীনতা দিবস 2020
উদযাপিত হয়। 4টি পর্বে বিভক্ত হয়ে, আমি একটু শেষ করে নিই লাইনটা, 4টি পর্বে বিভক্ত হয়ে উদযাপনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি অনন্য ও খুবই উপভোগ্য হয়ে ওঠে। এটি হচ্ছে সূচনা। এবার কোশ্চেন বলো, কেউ একজন কোশ্চেন। হ্যাঁ বলো। আন্ডারলাইন কি একদম লাস্টের সেন্টেন্সের নিচে করবো না নাকি? আচ্ছা আবার একটু বলো, যে কোনো কারণেই হোক কথাটা বোঝা যাচ্ছে না। স্যার লাস্টে মানে আচ্ছা আমি যে কোনো কারণে হয়তো নেটওয়ার্কটা ডিস্টার্ব দিচ্ছে, এই আওয়াজটা শুনতে। একদম প্রতিবেদনের শেষে আন্ডারলাইন করবো না নাকি ফার্স্টেরটাতে? এই শিরোনামের দুইটাতেই আন্ডারলাইন করতে হবে। যদি তুমি আন্ডারলাইন করো পুরো অংশটাই, মনে করো 2 লাইন হয়েছে, 2 লাইনে আন্ডারলাইন করবা। যদি 3 লাইন হয়ে যায় 3 লাইনে আন্ডারলাইন করবে। আচ্ছা আচ্ছা, শিরোনাম গেল, এরপরে সূচনা অংশ গেল, এরপরে আমাদের যেটি আছে সেটি হচ্ছে মূল বক্তব্য অংশ। এখানে তুমি 3 থেকে 4টা প্যারা করে টোটাল অনুষ্ঠানের বর্ণনা দেবে। অ্যাসেম্বলি বর্ণনা থাকবে, আলোচনা অনুষ্ঠানের বর্ণনা থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণনা, পুরস্কার বিতরণী এবং সভাপতির ভাষণ। এখন আমাদের আরেকটি প্রশ্ন আসতে পারে মনে, আমার স্বাধীনতা দিবস নিয়ে লিখতে দেয়নি, আমাকে দিয়েছে লাইব্রেরি জরিপ করে প্রতিবেদন লিখতে, তখন কি আমি অ্যাসেম্বলি বর্ণনা, আলোচনা অনুষ্ঠানে বর্ণনা দিব? না, তখন শিরোনামে একটু ভিন্নতা হয়। তখন শিরোনামে এরকম থাকে যে লাইব্রেরিটি সংস্কার করা প্রয়োজন, বা লাইব্রেরিতে বইয়ের সংখ্যা আরো বাড়ানো দরকার। অর্থাৎ যদি ক্যান্টিন বা লাইব্রেরি এরকম কোনো কিছু নিয়ে লিখতে দেয় প্রতিবেদন, তখন আমাদের ওখানকার একটা সংস্কারমূলক প্রস্তাব দিয়ে শিরোনাম করতে হয়, যে লাইব্রেরিতে বই কেনার দরকার বা ক্যান্টিনে খাবারের মানের আরো উন্নয়ন করা দরকার। তখন কিন্তু সূচনা অংশ পরিবর্তন হয়, যে আমাদের কলেজ প্রতিষ্ঠার এত বছর পরে লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে এবং দীর্ঘদিন ধরে বইয়ের সম্ভারে এটি বেশ সমৃদ্ধ হলেও ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে যে আরো কিছু বই কেনা প্রয়োজন। তখন লাইব্রেরিতে কি বই আছে, কয়টা আলমারি আছে, কতজন লাইব্রেরিয়ান আছে, কখন ছাত্ররা যায়, কতটা উপকৃত হচ্ছে, এরকম বর্ণনা আসবে এই মূল বক্তব্যে। তখন কিন্তু আর এই অ্যাসেম্বলি বা আলোচনা অনুষ্ঠান এগুলি থাকবে না। তবে দিবস নিয়ে যদি আসে সব একই রকম হবে। আচ্ছা, মূল বক্তব্য অংশ গেল, এবার প্রতিবেদনের শেষ অংশ। দেখো শেষে এসে প্রতিবেদকের নাম, ঠিকানা ইত্যাদি ইত্যাদি থাকে। সেগুলো কেমন? প্রতিবেদকের নাম যেমন মোহাম্মদ আব্দুল করিম, শ্রেণী শাখা রোল, যেহেতু তুমি স্টুডেন্ট এটা দিতেও পারো নাও পারো, বাধ্যতামূলক নয়। প্রতিবেদনের শিরোনাম, আমরা এখানে যে শিরোনামটা দিয়েছি এখানে আবার এসে সেটি ব্যবহার করতে হচ্ছে, যে ক উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপিত। প্রতিবেদনের তারিখ, প্রতিবেদন তৈরির সময় বিকাল 3টা, প্রতিবেদন তৈরির স্থান নিজ বাসা বা স্কুল লাইব্রেরি। এই তো প্রতিবেদন শেষ। সবই লিখেছি, আমি শুধু মূল বক্তব্যটা লিখে দিইনি, এটা তুমি নিজেও লিখতে পারবে। তাহলে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে আমাদের কোনো সমস্যা আছে? আমার মনে হয় হওয়ার কথা না, যদি তোমরা এই 9টি ধাপ মনে রাখো। এই তারিখ, কর্তৃপক্ষ, বিষয়, সূত্র, সম্বোধন, শিরোনাম, সূচনা অংশ, মূল বক্তব্য, প্রতিবেদকের নাম, ঠিকানা। কেউ একজন মাইক্রোফোন অন করেছে, প্রশ্ন থাকলে বলো। এবার আমরা চলে যাচ্ছি সংবাদ প্রতিবেদনে। আমাদের সময় একটু কম আছে, তবে হয়ে যাবে। সংবাদ প্রতিবেদন জিনিসটা কি? দেখো, আমরা 2টা পত্রিকার রিপোর্ট এখানে দিয়েছি। প্রথম আলো পত্রিকার 8 তারিখের, যে কুষ্টিয়ায় একদিনে সর্বোচ্চ 18 জন শনাক্ত, এরকম। অর্থাৎ প্রতিদিনকার সংবাদপত্রে আমরা যেভাবে কলামগুলো দেখি, রিপোর্টগুলো দেখি, এগুলোই মূলত সংবাদ প্রতিবেদন। এখন সংবাদ প্রতিবেদন কিভাবে লিখতে হয়, এটি বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন রকম পাবে, বিভিন্ন জন বিভিন্নভাবে শেখাবে এবং অনেক সময় এলোমেলো হয়ে যায়। সংবাদ প্রতিবেদনে আমাদের প্রথমেই যেটি মাথায় নিতে হবে সেটি হচ্ছে, আমরা পত্রিকায় যেভাবে রিপোর্টগুলো দেখি আমার খাতায়ও ঠিক সেভাবে লিখতে হবে। এখন স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার প্রতিবেদন ইউজুয়ালি লাইক কত পেজের মধ্যে একদম শেষ করা উচিত? অনেক সময় তো 2 পেজের বেশি চলে যায় স্যার। এই কোশ্চেনটা আমি লাস্টে অ্যানসার দিব। আমাদের লাস্টে একটা পেজ আছে কোশ্চেন অ্যানসার, ওইখানে যাচ্ছি, তুমি একটু অপেক্ষায় থাকো, দেখতে থাকো। ওকে স্যার।
তাহলে সংবাদ প্রতিবেদনটা কি, যে আমরা প্রতিদিনকার সংবাদপত্রে জাতীয় জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে যেসব প্রতিবেদন দেখি সেগুলোই মূলত সংবাদ প্রতিবেদন। এখন আমরা কোথায় লিখছি প্রতিবেদন? আমরা তো সংবাদপত্রে লিখছি না, আমরা লিখছি মূলত আমাদের পরীক্ষার খাতায়। তো পরীক্ষার খাতায় লিখতে গিয়ে আমরা সংবাদ প্রতিবেদন কিভাবে লিখব, আমি এখানে দুইটা কোশ্চিন উল্লেখ করেছি। দেখো, দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণ ও প্রতিকার সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। 2 নম্বরে একটা হেডলাইন দেওয়া আছে যে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ, এই শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। সংবাদ প্রতিবেদন থেকে আমাদের এরকম 2 টাইপের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে শিরোনাম দেওয়া থাকবে না, 1 নম্বরে যেটি আছে। আর একটা হচ্ছে একটা নির্দিষ্ট শিরোনাম দিয়ে দিবে, আমাকে ওইটা ব্যবহার করেই প্রতিবেদন লিখতে হবে। এখন সংবাদ প্রতিবেদন লেখার সময় আমাদের কতগুলো ধাপ অনুসরণ করতে হয়, সেগুলো কি কি? শুরুতেই যেটি থাকে 1 নম্বরে একটি আকর্ষণীয় শিরোনাম। সংবাদ প্রতিবেদনের শুরুতেই আমাদেরকে একটা হেডলাইন দিতে হয়। আমরা যেমন একটু আগে পত্রিকায় দেখে আসলাম, শুরুতেই বড় করে বোল্ড করে একটা শিরোনাম দেওয়া আছে। 2 নম্বরে যেটি থাকে প্রতিবেদক, পত্রিকা, তারিখ ও স্থানের নাম। শিরোনামের পরেই যেমন হয়তো আব্দুল করিম, দৈনিক প্রথম আলো, 9 জুন, ঢাকা, এটি ব্যবহার করতে হয়। কিভাবে ব্যবহার করতে আমরা নমুনায় দেখব। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা প্রতিবেদন লিখছি, ধরে নাও দ্রব্যমূল্য নিয়ে আমরা লিখছি। এখন দ্রব্যমূল্য জিনিসটা কি সেটি আমরা লিখব, অর্থাৎ একটা ভূমিকা অংশ। কারণ কি, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণগুলো কি কি সেটা আমরা ফাইন্ড আউট করে পয়েন্ট আকারে বা অনুচ্ছেদ আকারে লিখব। জনজীবনের প্রভাব কি, যে সমস্যাটি নিয়ে আমাকে লিখতে দিয়েছে, এই সমস্যাটি হয় বা দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে কি প্রভাব পড়ছে, মানুষ কতটা কষ্টে আছে, কতটা ভোগান্তির শিকার হচ্ছে, সেগুলি আমরা একটা অনুচ্ছেদ করে লিখব। সরকার বা প্রশাসনের গৃহীত পদক্ষেপ সমূহ, অর্থাৎ ওই বিষয়টি নিয়ন্ত্রণে সরকার বা প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে সেটি আমি বর্ণনা করব। এ বিষয়ে তোমার মতামত সমূহ, অর্থাৎ সরকারের পদক্ষেপের বাইরে আরো কি কি করলে ভালো হয় বা ভালো হতো সেটি তোমাকে একটা অনুচ্ছেদ বা পয়েন্ট আকারে উল্লেখ করতে হবে। লাস্টে গিয়ে থাকে একটি ইতিবাচক সমাপ্তি। তা আমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ছিল 9টি ধাপ, আর সংবাদ প্রতিবেদনের 8টি অংশ বা 8টি ধাপ আছে। এটি মেনে আমাদের সংবাদ প্রতিবেদন লিখতে হবে। এখন আমরা একটা নমুনা সংবাদ প্রতিবেদন দেখব। দ্রব্যমূল্য বৃদ্ধিতে আমরা লিখছি। দেখো, শুরুতেই আমরা একদম উপরে ঠিক মাঝখানে একটা শিরোনাম ব্যবহার করেছি। শিরোনামের পরে যেটি আসে প্রতিবেদকের নাম, ঠিকানা ইত্যাদি। দেখো যে আব্দুল করিম, নিজস্ব প্রতিবেদক, দৈনিক প্রথম আলো, 11 মে, কারওয়ান বাজার, ঢাকা। এটুকু হচ্ছে প্রতিবেদকের নাম, ঠিকানা, পত্রিকার নাম ইত্যাদি। মাইক্রোফোন অফ করো, প্রশ্ন থাকলে বলো। আর পরে সাদা কালিতে আমরা যেটা দেখিয়েছি এটি হচ্ছে ভূমিকা অংশ, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি জিনিসটা কি বা দ্রব্যমূল্য বাড়লে কি সমস্যা হচ্ছে সেটি আমরা দেখাচ্ছি। কে একজন মাইক্রোফোন অন করেছে? আচ্ছা, এরপরে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ, এটি আমরা পয়েন্ট বা প্যারা করে বর্ণনা করব যে কি কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। বাজারে সরবরাহ কম, অসাধু ব্যবসায়ীরা আরো বেশি মুনাফার জন্য মজুত করেছে, এরকম কতগুলি পয়েন্ট আমরা বের করব। যে সমস্যা নিয়েই দিক, হয়তো দ্রব্যমূল্য নিয়ে দিয়েছে বা এই ডেঙ্গু মশার অত্যাচার নিয়ে দিয়েছে, সেই কারণটা কি, কেন এটা বেড়ে গেল, সেটা আমরা প্যারা করে লিখতে পারি, পয়েন্ট আকারে লিখতে পারি। কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু তুমি খাতায় লিখবে না, যে সরাসরি লিখলেও চলে যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ এটুকু লিখে নিচে পয়েন্ট করে লিখতে পারো। আবার এটা প্যারা আকারেও লেখা যায়। দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনজীবনে কি প্রভাব পড়েছে, অর্থাৎ এটি বেড়ে যাওয়ায় মানুষ কিরকম ভোগান্তির শিকার হচ্ছে, গরিব মানুষের কষ্ট হচ্ছে, সবাই সবকিছু কিনতে পারছে না, দিন যাপনের কষ্ট, সেটি তোমাকে একটা অনুচ্ছেদে বর্ণনা করতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ, কি কি স্টেপ নিয়েছে, মোবাইল কোর্ট পরিচালনা বা গণসচেতনতা, গণমাধ্যমে নানাভাবে প্রকাশ করা, মানুষের নৈতিকতামূলক নানা অনুষ্ঠান করা, যাতে মানুষ এই কালোবাজারি বা এই কাজগুলি না করে। সরকার কি কি স্টেপ নিয়েছে এগুলি বর্ণনা তুমি দিবে।
তোমার মতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? এটাও পয়েন্ট যে সরকার এই কাজগুলি করছে, এটি ভালো, তবে তার সাথে আমি মনে করি আরো এই কাজগুলি করলে ভালো হতো। তোমার মতামতগুলি তুলে ধরবে পয়েন্ট আকারে বা প্যারা আকারে। লাস্টে দেখো একটা ইতিবাচক সমাপ্তি। এইটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, যখনই কোনো সমস্যা নিয়ে প্রতিবেদন লিখতে দিবে তখন আমাদের সমস্যা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে লাস্টে গিয়ে আমাদের একটা পজিটিভ মনোভাব থাকতে হবে, যে আশা করি প্রশাসনের যথাযথ পদক্ষেপ বা মানুষের সচেতনতায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, মানুষের কষ্ট লাঘব হবে, সবাই সুন্দর জীবনযাপন করবে। অর্থাৎ সমস্যাটা যত বড়ই হোক আমাদের শেষটা হবে একটা আশাবাদী মনোভাব নিয়ে, যেটাকে বলা হচ্ছে ইতিবাচক সমাপ্তি। আচ্ছা, এই গেল আমাদের সংবাদ প্রতিবেদনের একটা নমুনা প্রতিবেদন। এবারে আমাদের সময় শেষ হয়েছে, তারপরে 2-1 মিনিট নিচ্ছি। প্রতিবেদন সম্পর্কে আমাদের নানা রকম প্রশ্ন থাকে মনে, যে প্রতিবেদন কি বাম পাশের পৃষ্ঠা থেকে লিখতে হবে? হ্যাঁ, প্রতিবেদন বাম পাশের পৃষ্ঠা থেকে লিখতে হবে, যেমন আমরা দরখাস্ত বা চিঠি লিখে থাকি। 2 নম্বরে আছে সংবাদ প্রতিবেদনে কি সম্পাদকের কাছে লিখতে হবে? কেউ কেউ আছে সংবাদ প্রতিবেদন লেখার সময় আগে সম্পাদকের কাছে একটি কভার লেটার লেখে। না, সম্পাদকের কাছে কোনো কভার লেটার লেখা লাগবে না। 3 নম্বরে প্রতিবেদনে কি খাম আঁকতে হবে? না, এটি আমি সংবাদপত্রে প্রকাশের জন্য পাঠাচ্ছি না, হুবহু সংবাদপত্রে যেভাবে থাকে আমি সেভাবে তুলে ধরছি, এখানে কোনো খাম আঁকা লাগবে না। প্রতিবেদনে বক্স আঁকতে হয়, অনেকে আবার নাম ঠিকানা ইত্যাদি ইত্যাদি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে বক্সের মধ্যে দেয়, বক্স আঁকারও কোনো প্রয়োজন নেই। আচ্ছা, প্রতিবেদন কত পৃষ্ঠা লিখতে হবে? একটু আগে যে প্রশ্নটা ছিল যে স্যার কত পৃষ্ঠা লিখবো, প্রতিবেদন 1000 পেজও হতে পারে। এটা রাষ্ট্রীয় অনেক প্রতিবেদন দেখবা 1500 পেজ 2000 পেজ হয়। আমরা পরীক্ষার খাতায় লিখছি আমাদের 10 নম্বর। 10 নম্বরের জন্য আমাদের যে 20 বা 22 মিনিটস টাইম, এই সময়ের মধ্যে আমি কতটুকু লিখতে পারি? সেক্ষেত্রে আমার 3 পৃষ্ঠা হলে ভালো হবে। 3 পৃষ্ঠাই যথেষ্ট যদি সুন্দর করে লিখো। বড় হতে পারে, কেউ যদি সময় পায় 5 পৃষ্ঠা লিখতে পারে, সে ওই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ, সরকারের পদক্ষেপ বা নিজের মতামত এগুলো অনেক দিতে পারে, 5 পৃষ্ঠা হয়ে যেতে পারে, সেটা তোমার সময়ের সীমাবদ্ধতা অনুসারে লিখবে। আবার একটি প্রশ্ন আসে, স্যার কোন প্রতিবেদন লিখবো, সংবাদ প্রতিবেদন লিখবো না প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখবো? তুলনামূলক প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে বেশি নম্বর পাওয়া যায়, কিন্তু ওইটার নিয়ম কানুনটা বড়, আর সংবাদ প্রতিবেদনের নিয়ম কানুন সহজ। একটা হেডিং দিব, লেখা শুরু, যেখানে শেষ হবে শেষ। আমার মনে হয় প্রতিবেদন সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। আশা করি প্রতিবেদনে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন বলতে পারো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। Yes, স্যার sir. আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, কোশ্চেনগুলি বলো এখন। স্যার শুধু question। স্যার খাম বা বক্স যদি কেউ আঁকে স্যার তাহলে তো কোনো সমস্যা হবে না? না আঁকলে খাম তো লাগবেই না, খামটা আঁকাই যাবে না। তুমি কার কাছে পাঠাবো প্রতিবেদন? খামের দরকার নেই। কিন্তু ওই যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের লাস্টের অংশ, নাম ঠিকানা সময় স্থান তারিখ, এটা যদি কেউ বক্সে দেয় কোনো ক্ষতি নেই, কিন্তু খাম হবে না। কারণ আমি তো আমার প্রতিবেদনটা পত্রিকা অফিসে নিয়ে যাচ্ছি না যে ভাই আমার প্রতিবেদনটা ছেপে দাও বা প্রকাশ করো, এই জন্য খাম দরকার নেই। আচ্ছা বলো, নেক্সটে কারো প্রশ্ন থাকলে বলো। স্যার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এটাতে আরো বড় করার চেষ্টা করতেছে। বলো, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে হচ্ছে বড় করতে পারতেছি না। স্যার প্রাতিষ্ঠানিক না ধরো এখন তো পুরো স্যার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আরেকটা ফরম্যাট দেখেছি। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে আরো ফরম্যাট আছে, কিন্তু দরকার নেই। যেটা আমি দেখিয়েছি এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা মেনে চলো, এটাই জি, স্যার। ভালো নম্বর পাবা। না স্যার আরেকটা। আচ্ছা, বিভিন্ন বইপত্রে ফরম্যাট দেওয়া আছে, এটা কাজ করে, এটা দিছি। অন্য ফরম্যাট দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি নাকি? আর